আসসালামু আলাইকুম। এসএসসি 26-এর রসায়নের তৃতীয় অধ্যায়, রসায়নের যে বইটা আছে সেটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রায় প্রত্যেকটা বোর্ডে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে। তো আমি দেখি যে কোন কোন বিষয় থেকে আসলে প্রশ্নগুলো আসে। এইখানে আমি কিছু লিস্ট আউট করেছি যে কোন বিষয়গুলোর উপর তোমাদের আসলে নজর দিতে হবে। প্রথমে আছে কি পরমাণুর মডেল, এরপর আছে কৌণিক ভরবেগ। আমার পরমাণুর মডেলের মধ্যে কি দুইটা মডেলের কথা বলা আছে বইয়ের মধ্যে, সেখানে একটা মডেল আমার কৌণিক ভরবেগের কথা বলা আছে। তো যখনই আমরা পরমাণুর মডেলের কথা বলি তখনই হচ্ছে আমার মাথার মধ্যে কিসের কথা আসে? বিজ্ঞানী রাদারফোর্ড যে সর্বপ্রথম আমার পরমাণুর মডেলের মতবাদ প্রদান করেন সেই কথাটা। তো আমরা জানি কি রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী আমরা জানি যে এটা একটা পরমাণু, এবং পরমাণুর যে কেন্দ্র সেটা হচ্ছে কি, আমার কেন্দ্রকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এবং এই কেন্দ্রটা হচ্ছে কি এক্সট্রিমলি পজিটিভ। এখন আমরা সব সময় পড়ে এসেছি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসটার মধ্যে থাকে কি প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন। এই দুইটা জিনিসই হচ্ছে কি পজিটিভ, অর্থাৎ পরমাণুর কেন্দ্রটা হচ্ছে কি পজিটিভ। কিন্তু কখনো দেখিনি যে আসলে পরমাণুর কেন্দ্রটা কেন পজিটিভ বা কোত্থেকে আসলো। এই মতবাদ প্রদান করার আগে রাদারফোর্ড যখন হচ্ছে আমার কি করে পরমাণুর মডেলের মতবাদ দেন, আমরা তো সব সময় জানি হচ্ছে যে ধরে নিই এটা একটা পরমাণু, এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসে থাকে হচ্ছে কি প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন। এখন আমরা জানি যে পরমাণুর কেন্দ্রটা হচ্ছে পজিটিভ, কিন্তু কেন্দ্রটা যে পজিটিভ এইটা কোত্থেকে আসলো এই ব্যাপারটা আমরা জানি না। বিজ্ঞানী রাদারফোর্ড এই যে মতবাদ প্রদান করার আগে একটা পরীক্ষামূলক আলোচনা করেন, সেটা ছিল ঠিক এইরকম। হিলিয়াম 2 এবং হচ্ছে 4, এটাকে বলা হয় হচ্ছে আলফা নিউক্লিয়াস। আলফা নিউক্লিয়াস, আলফা নিউক্লিয়াসটা হচ্ছে এক্সট্রিমলি পজিটিভ একটা বস্তু, যেখান থেকে হচ্ছে আমার কি আলফা রশ্মি কি করলেন বিজ্ঞানী রাদারফোর্ড আমার পরমাণুর মডেলের মতবাদ দেওয়ার আগে আলফা নিউক্লিয়াস দিয়ে নিউক্লিয়াসের মধ্য দিয়ে আলফা রশ্মি প্রবেশ করানোর চেষ্টা করলেন। আমরা কি যে আমি আগেই বলেছি যে আলফা নিউক্লিয়াসটা হচ্ছে এক্সট্রিমলি পজিটিভ। এখন যখন আলফা নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি, এইগুলো হচ্ছে কি আমার আলফা রশ্মি, আলফা রশ্মি আলফা রশ্মি প্রবেশ করানোর চেষ্টা করলেন কেন্দ্র দিয়ে, তখন কি করলেন রশ্মিগুলো বিচ্ছুরিত হয়ে বাইরের দিকে চলে গেলেন কিছুটা এইভাবে। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে এটাও পজিটিভ হওয়ার কারণে আমরা জানি কি পজিটিভ পজিটিভ কি করে বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে। কিন্তু এখানে যখন আলফা রশ্মিটা কেন্দ্র দিয়ে প্রবেশ করতে পারলো না, বিচ্ছুরিত হয়ে বাইরে চলে গেল, তখন আমি বুঝতে পারলাম যে এক্সট্রিমলি পজিটিভ এটা হওয়ার কারণে ভিতরে পজিটিভ এমন কিছু আছে যার কারণে আলফা রশ্মিটা কি করতে পারলো না, ভিতরে প্রবেশ করতে না পেরে বাইরে চলে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে এই যে নিউক্লিয়াসটা যে পজিটিভ এটা কোত্থেকে আসলো, আমার বিজ্ঞানী রাদারফোর্ডের এই আলফা নিউক্লিয়াসের যে পরীক্ষামূলক আলোচনা ছিল সেইখান থেকে আসলো। চলো এখন আমরা কি করব, আমরা একদম রাদারফোর্ডের পরমাণুর মডেলে চলে যাব। এখন চলো আমরা রাদারফোর্ডের পরমাণুর মডেলটা আমরা একটু দেখি যে রাদারফোর্ড পরমাণুর মডেল সম্পর্কে কি বলেছেন। রাদারফোর্ড বলেছেন যে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াস এবং বাইরে অবস্থান করে হচ্ছে কি ইলেকট্রন। ঠিক আছে, নিউক্লিয়াসটা হচ্ছে কি আমার পজিটিভ। এই যে পরমাণুর কেন্দ্রকে ঘিরে বাইরে দিয়ে যে ইলেকট্রন গুলো ঘুরতেছে, সেইভাবে হচ্ছে আমাদের কি করে সূর্যকে কেন্দ্র করে গ্রহ এবং উপগ্রহগুলো ঘুরে। সেইটার সাথে তুলনা করে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণুকে সৌর মডেল বা সোলার মডেল হিসেবে কি করেছেন নাম দিয়েছেন। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমাকে কি বলা যায়, সৌর মডেল অথবা সোলার মডেল। সোলার মডেল। এরপরে তিনি বলেছেন যে পরমাণুর সমস্ত ভর তার নিউক্লিয়াসে নিহিত। আমরা জানি কি, আচ্ছা যদি একটু আমরা একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কি যে মানুষের সমস্ত শরীরে, মানুষের যে সমস্ত শরীরটা আছে সেটার কার্যক্রম কোত্থেকে চলে, তাদের রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে। সেটা কোত্থেকে যায়, আমার হার্ট থেকে। অর্থাৎ আমি জানি যে হচ্ছে হার্টের ওজন কত হবে, 250-55 এরকম। তো হচ্ছে পুরো দেহটা এত বড়, কিন্তু হার্টটা হচ্ছে ঠিক এইটুকু জিনিস, কিন্তু সমস্ত দেহের যে আমার ভরটা বা কার্যক্রমটা সেটা কোত্থেকে যাচ্ছে, হার্ট থেকে যাচ্ছে। তাও সেটার সাথে যদি আমি তুলনা করি তাহলে হচ্ছে কি এই যে কেন্দ্র, পরমাণুর মডেলের যে কেন্দ্র আমরা দেখতেছি, পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস, এটা থেকে আমার পুরো কার্যক্রমটা চলতেছে, কেন্দ্রকে ঘিরে আমার কি
ইলেকট্রনটা চারপাশ দিয়ে ঘুরতেছে, তাহলে বলা যাচ্ছে কি কেন্দ্রের মধ্যেই হচ্ছে কি সমস্ত ভরটা নিহিত, অর্থাৎ কেন্দ্রের মাধ্যমে পুরা কার্যক্রমটা চলে। এখন যখন ইলেকট্রনটা, এটা আমরা পাইলাম কি সৌর মডেল বা সোলার মডেল, এটা গেল 1 নম্বর মতবাদ। 2 নম্বরে বললাম কি আমি, পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর নিহিত, পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর নিহিত। এরপরে যদি আমি যাই তাহলে দেখো, যখন হচ্ছে ইলেকট্রনটা বাইরের দিকে ঘুরতেছে তখন তার পজিটিভ যে মান আছে বা চার্জ আছে, এটার জন্য ও কি করতে চাচ্ছে, বাইরের দিকে ছিটকে পড়তে চাচ্ছে। এবং ভিতরে আমি কি বলেছি, আগেই বলেছি যে কেন্দ্রে অবস্থান করে হচ্ছে প্রোটন এবং হচ্ছে নিউট্রন। প্রোটনকে বলেছি কি পজিটিভ। এখন ইলেকট্রন যখন বাইরে দিয়ে ঘুরতেছে, তার যে নেগেটিভ চার্জ এটার কারণে এবং প্রোটনের যে পজিটিভ চার্জ এটার কারণে দুইজনের মধ্যে একটি কি করে, আকর্ষণ বল কাজ করে। ইলেকট্রন কি করে, তার ধর্মের কারণে বাইরের দিকে ছিটকে পড়ার চেষ্টা করে, প্রোটন কি করে, তার ধর্মের কারণে তাকে ভিতরের দিকে টেনে ধরার চেষ্টা করে। এই যে এখানে বাইরে চলে যাওয়ার চেষ্টা করতেছে এবং প্রোটন কি করতেছে, ইলেকট্রনকে ভিতরের দিকে টেনে ধরার চেষ্টা করতেছে। এখানে দুইটা বল কাজ করতেছে। একটা ভিতরের দিকে যে বলটা কাজ করতেছে, অর্থাৎ প্রোটন যে কাজটা করতেছে ইলেকট্রনের সাথে, সেটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রাতিক বল, কেন্দ্রাতিক বল। এবং এই যে বাইরে যে চলে যাওয়ার চেষ্টা করতেছে, এই বলটাকে বলা হয় হচ্ছে তড়িৎ চৌম্বক বল। ক্লিয়ার? অর্থাৎ আমি কি করলাম, কি বললাম, যে প্রথমে এটাকে সৌর মডেল কেন বলা হয়, সৌর মডেল বলা হয় কারণ হচ্ছে এটার ইলেকট্রন গুলা কেন্দ্রকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, যেটা হচ্ছে আমার কিসের সাথে, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহ গুলা ঘুরে সেটার সাথে তুলনা করা যায়, যার জন্য এটাকে সৌর মডেল বা সোলার মডেল বলা হয়। এরপরে কি বললাম, যে এই যে কেন্দ্র বা নিউক্লিয়াসটা আছে সেটার মধ্যে কি পরমাণুর সমস্ত ভর নিহিত। কেন নিহিত সেটাও বলেছি। এরপরে বলেছি যে হচ্ছে ওরা যখন ইলেকট্রনটা বাইরের দিকে ঘুরছে তখন একটা বল কাজ করে, এবং প্রোটন যখন ইলেকট্রনকে ভিতরের দিকে ধরে রাখার চেষ্টা করে তখন একটা বল কাজ করে। এই দুইটা বলের নামও বলেছি। ভিতরের দিকে যে বলটা কাজ করে এটাকে বলা হয় কেন্দ্রাতিক বল, এবং বাইরের দিকে যে বলটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে তড়িৎ চৌম্বক বল। আচ্ছা, এতক্ষণ দেখলাম হচ্ছে আমার কি, যে রাদারফোর্ডের পরমাণুর মডেলটা উনি কি কি মতবাদ দিয়েছেন, কিন্তু উনি যে মতবাদগুলো দিয়েছেন সেখানে কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন ছিল, সেইগুলোকে একটু দেখি। উনি প্রথমেই বলেছেন হচ্ছে কি এটাকে সোলার মডেল বা সৌর মডেল হিসেবে আখ্যা দেওয়া যায়। উনি বলেছেন যে হচ্ছে ইলেকট্রনটা, এই যে বাইরে দিয়ে ইলেকট্রনটা ঘুরে, এটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, জন্য এটাকে সোলার মডেল বা সৌর মডেল বলা যায়। কারণ হচ্ছে কি সূর্যকে কেন্দ্র করে গ্রহ এবং উপগ্রহগুলো ঘুরে। কিন্তু এখানে আমরা দেখছি কি ইলেকট্রনও একটা কি নেগেটিভ চার্জ বহন করে, এবং কেন্দ্রে যে প্রোটন থাকে বা কেন্দ্র নিউক্লিয়াস এটা একটা পজিটিভ চার্জ বহন করে, অর্থাৎ এরা হচ্ছে আধানযুক্ত বা চার্জযুক্ত। কিন্তু আমাদের যে গ্রহ এবং উপগ্রহগুলো আছে সেগুলোর কোনো কি আধান বা চার্জ নেই। সেই অনুযায়ী ওনার যে ব্যাখ্যাটা ছিল এটাকে কি সৌর মডেল বা সোলার মডেল বলা যায়, এই জিনিসটা হচ্ছে কি ভুল প্রমাণ করা হয়েছে। এবং ওনার যে মডেলের ব্যাখ্যা ছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরে, সেই সম্পর্কে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন যে ইলেকট্রনগুলা ঘুরতে ঘুরতে একসময় কি করবেন, যে তার শক্তি বিকিরণ করবেন বা শক্তি ক্ষয় করবে, ক্ষয় করার পর একসময় কি করবে, কেন্দ্রের দিকে চলে আসবে। এটা করেছেন কে, বলেছেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না, কারণ হচ্ছে ইলেকট্রন কি করে, ইলেকট্রনের যে নিজস্ব ঘূর্ণনের সময় কোনো ধরনের শক্তি কি করে না, শোষণ করে না বা বিকিরণ করে না, অর্থাৎ তার কেন্দ্রের দিকে চলে আসার কোনো প্রবণতা নেই। এরপরে কি বলেছেন, এরপরে উনি যে ইলেকট্রনগুলো যে ঘুরছে কোন পথে ঘুরছে বা ইলেকট্রনের বা পরমাণুর যে আকার বা ব্যাসার্ধ এই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ধরনের কি করে নাই, আমার ধারণা দেন নাই। আচ্ছা, আমরা এতক্ষণ দেখেছি হচ্ছে কি বিজ্ঞানী রাদারফোর্ডের যে মতবাদ দিয়েছেন সেটার কি কি সীমাবদ্ধতা ছিল। এখন হচ্ছে আমরা কোথায় যাব, যে বিজ্ঞানী নিলস বোর তার পরমাণুর মডেল সম্পর্কে আসলে কি বলেছেন। বিজ্ঞানী নিলস বোর আমাদের কি রাদারফোর্ড বলে নাই যে হচ্ছে কি পরমাণুর যে আকার বা আকৃতি সেটা কেমন, কিন্তু বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরে, অর্থাৎ যেহেতু ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরে পরমাণুর যে আকার বা আকৃতি সেটা হচ্ছে কি আমার বৃত্তাকার। এরপরে বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে, প্রথম কক্ষপথ, এবং এই কক্ষপথগুলোকে বলা হয় হচ্ছে এন। এন মানে হচ্ছে কি কক্ষপথের সংখ্যা, যদি n = 1 হয় তাহলে কক্ষপথ নাম্বার 1 হবে কে, n = যদি 2 হয় তাহলে হচ্ছে এল হবে,
n = 3 হইলে m হবে, n = 4 হইলে n হবে, এরপরে এইভাবে 5 হইলে ও পি এ পর্যন্ত যাইতে পারবে। এখন বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে ইলেকট্রনগুলো যখন ঘুরে তখন তাদের কি নাই, তাদের কোনো ইলেকট্রনের যে শক্তি সেটা বিকিরিত হয় না এবং হচ্ছে কি শক্তি শোষণও করে না। কিন্তু ইলেকট্রনগুলো চাইলে কি করতে পারে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাইতে পারে, চাইলে উপর থেকে নিচের দিকে আসতে পারে এবং হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে যাইতে পারে। এই যে যখন উপর থেকে নিচের দিকে যাবে এবং নিচের থেকে উপরের দিকে যাবে তখন তাদের কি হয়, শক্তির শোষণ হয় এবং বিকিরণ হয়। যখন হচ্ছে সে কি করবে, নিচের থেকে উপরের দিকে যাবে তখন সে কি করবে, শক্তি শোষণ করবে, অর্থাৎ শক্তি শোষিত হবে, তারপরে সে কি করবে, উপরের দিকে যাবে। এবং যদি উপর থেকে নিচের দিকে আসতে চায় তাহলে শক্তি কি করবে, বিকিরণ করবে বা শক্তি কিছুটা ক্ষয় করে তারপরে সে নিচের দিকে আসবে। ক্লিয়ার এতটুকু? তারপরে বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তাদের একটা নির্দিষ্ট কি করে ভরবেগ থাকে বা এগুলো হচ্ছে কোয়ান্টায়িত থাকে এবং এই পুরাটাই হচ্ছে কি থাকে, নির্দিষ্ট থাকে। এই পুরো মডেলের মধ্যে বিজ্ঞানী নিলস বোরের যে মতবাদটা ছিল যে একটা নির্দিষ্ট ভরবেগ থাকে এবং সেটা কি করে কোয়ান্টায়িত থাকে, সেটাকে একটা অঙ্কের মাধ্যমে দেখানো যায়। সেটা হচ্ছে তিনি দেখিয়ে দিয়েছেন যে mvr = nh / 2π। mটা হচ্ছে পরমাণুর ভর, পরমাণুর ভর। এই পুরোটা হচ্ছে কি আমার ভরবেগ নির্ণয় করার সূত্র 2π। mটা হচ্ছে কি আমার পরমাণুর ভর, এটা হচ্ছে কি আমার ইলেকট্রন ঘূর্ণনের যে বেগটা সেটা হচ্ছে কি আমার v, ইলেকট্রন ঘূর্ণনের বেগ। এইটা হচ্ছে কি আমার কক্ষপথের যে ব্যাসার্ধ সেইটা, কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে কক্ষপথ নাম্বার। এইচ এর মান হচ্ছে কি আমার ধ্রুবক, 2 আমরা জানি এটাও ধ্রুবক, আর পায়ের মানটা আমরা সবসময় জানি যে 3.1416। এখন যদি এরকম একটা পরমাণুর মডেল দেওয়া থাকে, ধরো এখানে দুইটা কক্ষপথ দেওয়া আছে, ভিতরে পজিটিভ দেওয়া আছে, তোমাকে যদি বলা হয় হচ্ছে এটার ভরবেগ বের করো, তাহলে এখানে দুইটা কক্ষপথ দেওয়া আছে, তার মানে হচ্ছে কি n এর মান 2, h এর মান তোমার মুখস্থ, তোমাদের বই দেওয়া আছে 6 পয়েন্ট, h এর মানটা হচ্ছে কি আমার প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে কি বই দেওয়া আছে 6.26 × 10⁻34। ঠিক আছে। এরপর হচ্ছে আমি কি বের করতে চাচ্ছিলাম, mvr এর মান বের করতে চাচ্ছিলাম। 2 আমরা জানি 2 এ থাকবে, আর হচ্ছে পায়ের মান কি থাকবে 3.1416। এখন এইভাবে আমি বসায় শুধুমাত্র ক্যালকুলেশন করলে আমি কৌণিক ভরবেগের মান পেয়ে যাব। এখন যদি আবার তোমাকে বলে দেয় যে হচ্ছে m এর মান বের করো, অথবা v এর মান বের করো, অথবা r এর মান বের করো, তখন হচ্ছে তোমার এটার v এর মান অথবা r এর মান এগুলোর মান দেওয়া থাকবে, তোমার কনভার্ট করে শুধুমাত্র m এর মান বের করতে হবে। তো ক্লিয়ার? মোটামুটি এখানে হচ্ছে আমার কি শেষ হলো, এখানে শেষ হলো হচ্ছে আমার কি নিলস বোরের পরমাণুর মডেলটা। আর একটা ছোট্ট বিষয় দিয়ে তোমাদের মডেলটা শেষ করে দিব, সেটা হচ্ছে কি বর্ণালীর ব্যাখ্যা। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যখন হচ্ছে কি নিলস বোর তার মডেলটার মতবাদ আর ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে তোমাদের হচ্ছে মডেলটা শেষ করে দিব, সেটা হচ্ছে কি আমার বর্ণালীর ব্যাখ্যা। যখন বিজ্ঞানী নিলস বোরের পরমাণুর মডেলের কথা বলেছি তখন বলেছি কি যে হচ্ছে ইলেকট্রনগুলো যখন ঘুরে তখন হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো শক্তির বিকিরণ বা শোষণ হয় না, কিন্তু তখন যারা কি তখন কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যেতে চায়, যদি যেতে চায় অথবা কি করতে চায় নিচের দিকে নামতে চায়, তখন তাদের কি করতে হয়, শক্তি শোষণ অথবা বিকিরণ করতে হয়। যখন শক্তি শোষণ অথবা বিকিরণ করে তখন তাদের মধ্যে দিয়ে একটা কি করে, বিকিরণের সময় একটা আলোর রেখা দেখা যায়, এটা হচ্ছে বর্ণালী রূপে প্রকাশ পায়। ঠিক আছে। এই জিনিসটা তোমাদের বই খুব বেশি ভালোভাবে বলা নাই বা এখান থেকে প্রশ্নের কথাও বলা নাই, কিন্তু যখন তোমরা হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস এইগুলো বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা তখন তোমাদের এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে ধরো এটা একটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুকে যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করাই তাহলে কি আমার নিলস বোরের পরমাণুর মডেল অনুযায়ী দেখানো যাবে কিনা যে এখানে কোনো বর্ণালীর সৃষ্টি হয় কিনা।
তখন তোমরা কি করবা, যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যখন দেখাবা যে ইলেকট্রনটা যদি উপরের দিকে যায় অথবা নিচের দিকে আসে, তখন কি করে, শক্তির শোষণ অথবা বিকিরণ করে। এবং শোষণ এবং বিকিরণের সময় তাদের মধ্যে দিয়ে যে একটা আলো রেখা দেখা যায়, এটাই হচ্ছে কি আমার বর্ণালী রূপে প্রকাশ পায়। এই জিনিসটা হচ্ছে তোমরা কি করবে, একটু নিজেদের মধ্যে বইগুলো বা গাইডটা, বিশেষ করে তোমাদের যে তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে সেগুলো একটু সলভ করলেই তোমরা হচ্ছে এই বর্ণালীর ব্যাখ্যাটা পেয়ে যাবা। তো মোটামুটি আজকের ক্লাসে আমরা 3টে জিনিস কভার করেছি। বাকি যে সামনে টপিক গুলো আছে, ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন বিন্যাসের যে ধাপগুলা, তারপরে হচ্ছে তোমাদের যে এনার্জি সিকোয়েন্স, এইগুলো নিয়ে আমরা কি করব, পরবর্তী ক্লাসে আলোচনা করব।